সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চীনের হুমকি উপেক্ষা, তিব্বতীদের অধিকার সুনিশ্চিতে বিলে ট্রাম্পের সই। আমেরিকায় ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। অতীত অপকর্মের পরিণতির ভয়েই মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে বলছে ইরান। বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। 2021 সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে। এক বছর আগের তুলনায় দ্বিগুণ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, দখলদার ইসরায়েল রয়েছে হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায়। এবং সবশেষে জানাবো, আফগানিস্তানে অস্থিতিশীলতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র বলছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের হুমকি উপেক্ষা, তিব্বতীদের অধিকার সুনিশ্চিতে বিলে ট্রাম্পের সই। বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরসূরি নির্বাচন এবং তিব্বতের পরিবেশ সংরক্ষণে তিব্বতীদের অধিকার সুনিশ্চিত করে একটি বিল পাশ করেছিল মার্কিন কংগ্রেস। রোববার 27 ডিসেম্বর সেই বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিল পাশের পরই তীব্র প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই আইন চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা হয়েছে। এর আগে বেইজিং ওয়াশিংটনের সম্পর্কে চরম অবনতি ডেকে আনবে বলে এই বিলে স্বাক্ষর করা থেকে ট্রাম্পকে বিরত থাকতে আহ্বান জানানো হয়, কিন্তু বেইজিংয়ের হুমকি ধুমকি কোনো পাত্তাই দিল না মার্কিন প্রেসিডেন্ট। রোববার নতুন আইনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করার খবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই নতুন মার্কিন আইন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বেইজিং। অন্যদিকে ভারতের নির্বাসিত তিব্বত সরকার বা সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লুবসাং সাংগে বলেন, এই আইন তিব্বতীদের পক্ষে আশা ও ন্যায় বিচারের শক্তিশালী বার্তা। তিনি আরও যোগ করেন, তিব্বতী জনগণের ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ রক্ষার অধিকার এবং তিব্বতী গণতন্ত্র সুনিশ্চিতে মার্কিন সমর্থন জোরদার করেছে এই আইন। ট্রাম্পের স্বাক্ষর করা আইন তিব্বত থেকে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানকার প্রধান শহর লাসায় মার্কিন দূতাবাস প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 14তম দালাই লামার উত্তরসূরি 15তম দালাই লামার নিয়োগে চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও কমিউনিস্ট দলের হস্তক্ষেপ রোধে এসব পদক্ষেপ নিচ্ছে হোয়াইট হাউস। বর্তমান দালাই লামাকে চীনের বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে বেইজিং। নির্বাসিত দালাই লামা থন্ডুপকে বিপজ্জনক ধর্মীয় নেতা আখ্যায়িত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আইনে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও তিব্বতীদেরই শেষ কথা বলার অধিকার বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন আইনে চীন সরকার এবং দালাই লামার মধ্যেও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তিব্বতে চীনা হস্তক্ষেপ কমাতে আন্তর্জাতিক জোট গঠনের লক্ষ্যেই মার্কিন সরকার এই আইনটি আনল বলে ধারণা করা হচ্ছে। 1950 সালে পিপলস লিবারেশন বা শান্তিপূর্ণ মুক্তি অভিযানের নামে তিব্বত দখল করে নেয় চীন। চীনের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করেছিল দালাই লামা। সেই বিদ্রোহ ব্যর্থ হওয়ায় 1959 সালের এপ্রিল মাসে হাজার হাজার অনুগামীদের নিয়ে ভারতের ধর্মশালায় পালিয়ে আসেন 14তম দালাই লামা। ভারতে বর্তমানে 80,000-এর বেশি তিব্বতী বাস করেন, আর যুক্তরাষ্ট্রের এবং ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন 1,50,000-এর মতন নির্বাসিত তিব্বতী। আমেরিকায় ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নয়া স্টার্ট চুক্তির মেয়াদ বাড়াতে আমেরিকার অস্বীকৃতির তীব্র সমালোচনা করেছে রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফুমিন। একই সঙ্গে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে তারও নিন্দা জানিয়েছেন তিনি। ফুমিন এসব মার্কিন পদক্ষেপের উপযুক্ত পাল্টা পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। জেনারেল ফুমিন রুশ দৈনিক রুসিস্কায়া গেজেটাকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, রাশিয়া নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়াতে এবং একই সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা রক্ষার্থে প্রয়োজনীয় সব বিষয়কে অন্তর্ভুক্ত করে নয়া চুক্তি সই করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ইস্যুতে সে দেশের নীতিতে পরিবর্তনের বিষয়টি উড়িয়ে দিতে পারি না। তিনি বলেন, মার্কিন সরকার অন্যান্য বিষয়কেও অগ্রাধিকার দিচ্ছে বলে এই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ দেখাচ্ছে না। আলেকজান্ডার ফুমিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা যদি আমাদের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হয় এবং ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে, তাহলে আমরা উপযুক্ত পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হব।
আমেরিকার ও রাশিয়ার মধ্যকার কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক বিষয়ক START-2 বা নয়া স্টার্ট চুক্তির মেয়াদ যখন শেষ হতে যাচ্ছে, তখন জেনারেল ফুমিন এই বক্তব্য দিলেন। আগামী 5 ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হবে। 2010 সালে প্রাগে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই চুক্তি সই হয়েছিল। 2021 সালের 5 ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা কোনো পূর্ব শর্ত ছাড়াই আরও 5 বছরের জন্য নবায়ন করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বলেছে এই চুক্তির আওতা সম্প্রসারণ করতে হবে এবং চীনকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সই করতে হবে। অতীত অপকর্মের পরিণতির ভয়েই মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজের অতীত অপকর্মের খারাপ পরিণতির ভয়ে ওয়াশিংটন এই অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করেছে। তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি একটি আত্মরক্ষামূলক প্রদর্শনী যা এই অঞ্চলে তাদের অতীত অপকর্মের পরিণতির ভয় থেকে উৎসারিত হয়েছে। মার্কিন নৌবাহিনী গত সোমবার পারস্য উপসাগরে পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন প্রবেশের খবর দেওয়ার পর এই বক্তব্য দিলেন আলী শামখানি। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সুলাইমানির নৃশংস হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই ওই সাবমেরিন গত 21 ডিসেম্বর পারস্য উপসাগরে প্রবেশ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সুলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, দুটি যুদ্ধজাহাজের ছত্রছায়ায় হরমুজ প্রণালী দিয়ে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন USS জর্জিয়া পারস্য উপসাগরে প্রবেশ করেছে। গত 8 বছরের মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম কোনো সাবমেরিন পারস্য উপসাগরে প্রবেশ করল। এ সম্পর্কে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের টুইটার বার্তায় আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী মার্কিন বাহিনীকে এ অঞ্চল থেকে সরিয়ে নিলেও কেবল এখানকার নিরাপত্তা নিশ্চিত হতে পারে। বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার আলোচনা নতুন মাত্রা পেয়েছে। অনেকেই বলছেন, গেরুয়া শিবির থেকেই রাজনীতির মাঠে নামছেন পশ্চিমবঙ্গের মহারাজ। রোববার 27 ডিসেম্বর বিকেলে কলকাতায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ। তারপরেই জল্পনা নতুন মাত্রা পায়। ওই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই দিল্লির ফিরোজ শাহ কোটালায় অরুণ জেটলির মূর্তি উন্মোচন করতে একই মঞ্চে বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহের সঙ্গে হাজির হন ভারতীয় ক্রিকেট বোর্ডের BCCI সভাপতি। এদিকে সাম্প্রতিক ঘটনা প্রবাহের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা আরও উস্কে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সরাসরি না বলে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে তিনি জানালেন, ভালো লোকদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সৌরভ গাঙ্গুলি বিজেপির হাত ধরে রাজনীতিতে নামছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোমবার দিলীপ ঘোষ জানান, সেটা আমার জানা নেই। তিনি কি করবেন না করবেন জানি না। তিনি আমাদের সম্মানিত ব্যক্তি, আমাদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। রাজ্যপালের সঙ্গে সৌরভের বৈঠকের প্রসঙ্গ জানতে চাইলে দিলীপের পাল্টা প্রশ্ন, এটা নিয়ে এত জল্পনার কি আছে? অবশ্য এরপরই বোমা ফাটান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা শোচনীয়, তাই ভালো লোকদের বিজেপিতে আহ্বান জানানো হচ্ছে। সৌরভের বিষয়ে দিলীপের মন্তব্য, তার মতো সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত। বিজেপি নেতার এই মন্তব্যই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন কলকাতার রাজনৈতিক মহল। এদিকে 2021 সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে এর আগেও সৌরভ গাঙ্গুলির নাম আলোচনায় এসেছে। এমনকি বঙ্গবাসীর প্রাণপ্রিয় দাদাকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বলেও শোনা যাচ্ছে। 1 বছর আগের তুলনায় দ্বিগুণ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা 1 বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, গোটা ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।
লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের মতো থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। আল মায়াদিনের প্রখ্যাত সাংবাদিক গাবসান বিন জিদ্দুকে দেয়া সাক্ষাৎকারে সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, অধিকৃত ইসরায়েলের যে কোনো স্থানে আমরা হামলা চালাতে চাইব, আমাদের ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সেখানেই আঘাত হানবে। হিজবুল্লাহর মহাসচিব বলেন, 2000 সালের আগে পরে তার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে মোটা দাগে 2টি যুদ্ধে জড়িয়েছে এবং দুটিতেই তেল আবিব অপমানজনক পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহর সদস্য আলী কামেল মোহসেন জাওয়াদ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। গত 20 জুলাই এক বিমান হামলায় মোহসেন জাওয়াদ নিহত হন। কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, এসব দেশ ফিলিস্তিনি জাতিকে ইহুদিবাদীদের কাছে বিক্রি করে দিয়েছে। আফগানিস্তানে অস্থিতিশীলতার পেছনে যুক্তরাষ্ট্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, রাজনৈতিক উপায়ে আফগান সংকটের সমাধান করতে হবে। তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গত সপ্তাহের বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আফগানিস্তানে অস্থিতিশীলতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। এই অবস্থায় ইরান সব আফগান দল ও গোষ্ঠীকে ব্যাপক ভিত্তিক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গত সপ্তাহের বৈঠক প্রসঙ্গে খাতিবজাদে বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ অন্য সব পক্ষকে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ায় এই বৈঠকে অংশগ্রহণের সুযোগ পায়নি তারা। রোববার রাতে ইরাকি প্রতিনিধি দলের তেহরান সফরের বিষয়ে তিনি বলেন, ইরাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরানের আমন্ত্রণে তেহরানে এসেছেন এবং ইরাকি প্রতিনিধি দলের সঙ্গে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের নীতি হল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশগুলোকে নিরাপত্তাহীনতার ঘাঁটিতে পরিণত করেছে এবং তেহরান বারবার প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোকে মার্কিন সরকারের অবজ্ঞার মোকাবেলায় নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সোলাইমানিকে হত্যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের কৌশলগত ভুল করেছে। এই অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।